সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের ব্যাকরণ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমাস নিয়ে। তো আমি এই টপিকটিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলবো এই কারণে যে এই সমাস থেকে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এরপর তোমাদের এসএসসি পরীক্ষা, সব জায়গাতেই এখান থেকে প্রশ্ন পাবে। শুধু এসএসসি পরীক্ষাই না, তারপরে যখন তোমরা বিভিন্ন কলেজের জন্য অ্যাডমিশন পরীক্ষা দিবে, বিশেষ করে তোমার নটরডেম এবং তোমার হচ্ছে হোলি ক্রসে সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা হয়, এই তিনটি জায়গায় তোমার কিন্তু সমাজ থেকে প্রায় প্রশ্ন আসে। গত বছরও তোমার নটরডেমে ভর্তি পরীক্ষাতে সমাজ থেকে প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নটি অনেকেই সদুত্তর দিতে পারেনি। ঠিক আছে, কারণ তোমার সেই সমাসে এমন একটি উদাহরণ দেওয়া হয়েছিল পরীক্ষায় যে উদাহরণটি তোমাদের বইয়ে ছিল না, কিন্তু সেটা অত্যন্ত সহজ একটি উদাহরণ। তো অনেকেই না পারার কারণটি যেটা আমি জানতে পারি তোমার, সেটা হচ্ছে তারা সমাস না বুঝে মুখস্থ করতো, অর্থাৎ সমাসটাকে তারা বুঝতো না, জাস্ট বইয়ের উদাহরণগুলোকে মুখস্থ করে পরীক্ষা হলে দিয়ে আসতো। তো এর কারণে কিন্তু অনেকে তোমার সেটি উত্তর করতে পারেনি, আর যার ফলে তারা একটি করে নাম্বার হারিয়ে ফেলে। ভর্তি পরীক্ষার জন্য ক্ষেত্রে কিন্তু তোমার একটা নাম্বারের জন্য কিন্তু ভর্তির সুযোগ মিস হয়ে যেতে পারে। তো এরপরে তোমরা যখন হচ্ছে এইচএসসি পরীক্ষায় যাবা বা এইচএসসি পরীক্ষা তোমরা দিবে, তখন তোমাদেরকে কিন্তু এই সমাস থেকে উত্তর দিতে হবে লিখিতভাবে। ঠিক আছে, মানে সমাস কাকে বলে, সমাসের বিভিন্ন প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো আবার যে প্রকারভেদ সেগুলা সংজ্ঞা উদাহরণ সে ব্যাখ্যা করতে হবে, বা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। এই জিনিসগুলো থাকবে পরীক্ষায়। তো এরপর যখন তোমরা এইচএসসি পাস করার পর যখন বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবে ভার্সিটির জন্য, এই ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদেরকে যদি বাংলা উত্তর করতে হয়, সেখানে সমাস থেকে তোমরা কমন পাওয়ার চান্স হচ্ছে প্রায় 80 থেকে 90%। শুধু তাই না, এরপর যখন তোমরা চাকরির পরীক্ষা দিবে, যেমন আমার কথাই ধরো, আমি যখন চাকরি পরীক্ষা দিচ্ছি, সেখানে কিন্তু প্রতিটা পরীক্ষাতে আমি বলতে গেলে সমাস ফেস করতেছি। আর মজার বিষয় হচ্ছে সমাজ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়, বাট পরীক্ষা থেকে বের হয়ে যেটা বুঝতে পারি, অনেকের কাছে এই টপিকগুলো আসলেই কঠিন, বা অনেকে তোমার দেখা যায় ক্লাস 9-10-এ গুরুত্ব দেয় না, তারা এই বুড়া বয়সে আইসা তোমার সমাজ নিয়ে পড়ালেখা করে। তো সমাজ নিয়ে আমিও পড়ালেখা করি একটু বেশি জানার জন্য আর কি। তো সেই বিষয়ে কিছু বলবো না, মানে আসলে এটা বলতে গেলে তোমরা বিরক্ত হবে। তো আসো আমি এই সমাজ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আর যে কাজটা আমরা অবশ্যই করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রতিটা জিনিস বুঝে পড়বো। ঠিক আছে, আর আমি এই ভিডিওটি বানানোর জন্য বা তোমাদেরকে সমাজ সম্পর্কে জানানোর জন্য যে বইগুলো থেকে সহায়তা নিয়েছিলাম বা যে বইগুলো আমি আগে পড়েছি, সেগুলো তোমার হচ্ছে প্রথমত বলবো বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইটি। বইটা দেখাই, আমার সামনেই আছে, দেখো এই হচ্ছে বইটি, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বই। এরপর একটু বইয়ের কথা আমি তোমাদের আগেও বলেছি, সেটি তোমার হচ্ছে এই ধ্রুব বইটি। ঠিক আছে, তো এটা তোমাদের লাগবে না, এটা ইন্টারের উঠলে তখন কাজে দিবে। এখন কিনলে অবশ্য লস নাই, কারণ ব্যাকরণ অংশটুকু ভালোই। তারপর আমি জয়কলি একটি বই সাহায্য নিয়েছি। আবার তোমরা তোমাদের পরিচিত কিছু বাংলা বই, যেমন ভাষা শিক্ষা, বা তোমার হচ্ছে তোমার ব্যাকরণ মঞ্জুষা, তারপর তোমার হচ্ছে আরেকটা বই আমি পড়েছিলাম তোমার, সেটা হচ্ছে নাম মনে পড়তেছেন, বাংলা ব্যাকরণ নির্মিতির একটা বই। তো এই বইগুলো থেকে পড়ে আমি অনেক কিছু জেনেছিলাম। আর তোমাদের পাঠ্যপুস্তকটা আছেই, সেই সবগুলো বই থেকে আমার যে জ্ঞান লাভ করেছি সেগুলো তোমাদেরকে এখন জানাবো। তো আসো, সমাস শব্দটি কিভাবে আসলো। তো সমাস শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ এটি একটি তৎসম শব্দ, আর এটি আবার প্রত্যয় সংগঠিত শব্দ। ঠিক আছে, মানে প্রত্যয় যুক্ত হওয়ার মাধ্যমে সমাস শব্দটি তৈরি হয়েছে। তো এই শব্দটি তোমার হচ্ছে একটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। সমাসে ভাঙলে দেখো আমরা কি পাই, আমরা পাই সম যোগ অস যোগ অ। এখানে অসের উপরে দেখো ধাতুর চিহ্ন দেওয়া আছে, যেখানে আমরা বুঝতে পারতেছি অস বা যে ধাতু সাইনযুক্ত এখানে অংশটুকু আছে সেটা হচ্ছে ধাতু বা তোমার হচ্ছে ক্রিয়া প্রকৃতি, তার সাথে অটা হচ্ছে কৃৎপ্রত্যয়, আর সমটা তোমার হচ্ছে উপসর্গ। এই সম অস আর অ মিলে তোমার সমাস শব্দটি তৈরি হয়েছে। ঠিক আছে, মানে সমাস শব্দটি নিজে কিন্তু সমাস সংগঠিত না। তো সমাস শব্দটির মানে কি, মানে তোমার হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। তো যদি জাস্ট একটি শব্দ দিয়ে বলতে হয় তাহলে সেটা বলতে হবে মিলন। আর এই সমাস শব্দটি বিপরীত শব্দ হচ্ছে তোমার বিগ্রহ বা বিচ্ছেদ। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় বলি, যে এই আমরা সমাস পড়তে গেলে এক জায়গায় পাবো যে সমাস বাক্যকে বিগ্রহ বাক্য বলে, সেখানে বিগ্রহের একটা অর্থ, আর এখন যে বিগ্রহ লিখলাম সেই বিগ্রহের আরেকটা অর্থ।
এখানে বিগ্রহটি মানে তোমার হচ্ছে গিয়ে মিলন ভঙ্গ করা, ঠিক আছে, বা তোমার হচ্ছে গিয়ে কারোর সাথে কারো সম্পর্কের অবনতি ঘটা। আর বিচ্ছেদ তো তোমরা জানোই যে কারোর সাথে কারোর সম্পর্কের ইতি টানাকে আমরা বিচ্ছেদ বলি। তো এখন আসো সমাসের একটা সংজ্ঞা দেওয়ার আমরা চেষ্টা করি, যেটা বইয়ে আছে, যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আর এখানে দেখো আমি শব্দের উপরে লিখেছি পদের, কারণ আমার কাছে এই শব্দের থেকে পদের শব্দটিকে বেশি গ্রহণযোগ্য মনে হয়। তো এখানে খেয়াল করো যে আমি এখানে সঙ্গে বলতেছি কি, আমি বলতেছি যে অর্থের দিক থেকে সম্বন্ধ আছে এমন একাধিক শব্দকে আমরা যখন পরস্পরের সাথে যুক্ত করব, যুক্ত করে যখন আমি একটা বড় শব্দ তৈরি করব, তখন সেটাই হবে সমাস। সমাস, ঠিক আছে, মানে অর্থ সম্বন্ধ নাই এমন একাধিক পদের মধ্যে বা শব্দের মধ্যে কিন্তু সমাস হবে না, ঠিক আছে। তো খেয়াল করো আমি একটা উদাহরণ দিই, যেমন মনে করো হচ্ছে দেশের সেবা দেশ সেবা। এখানে দেখো দেশ আর সেবার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দেশের সেবা বললে আমরা দেশকে সেবা করা বুঝি। এই অর্থ সম্বন্ধ থাকার কারণে এই দেশের আর সেবার মধ্যে তোমার হচ্ছে সমাস ঘটেছে, এবং সমাস নিষ্পন্ন হওয়ার মাধ্যমে নতুন একটি শব্দ পেয়েছি আমরা দেশ সেবা। আগে ছিল দেশের সেবা, দুইটা ভিন্ন শব্দ, এখন হচ্ছে একটি শব্দ, ঠিক আছে। তো একাধিক পদ বা একাধিক শব্দ মিলে কিন্তু তোমার একটা নতুন শব্দ তৈরি হচ্ছে এখানে, যেটাকে আমরা সমাস বলতে পারি। আবার দেখো নেই পরোয়া যার, বেপরোয়া, ঠিক আছে। তো এখানে তোমার পরোয়া নাই, যেটা আমরা বুঝতে পারতেছি এটা পড়ার মাধ্যমে, এমন একজন ব্যক্তি যার পরোয়া নেই। তো তাই এই পরোয়া আর নেয়ের মধ্যে তোমার হচ্ছে কি সমাস হয়েছে, সমনিষ্পন্ন হয়ে নতুন একটা শব্দ পাইলাম, সেটা হচ্ছে আমরা বেপরোয়া, ঠিক আছে। বেপরোয়া দ্বারা বুঝায় যে এমন একজন ব্যক্তি যে কোনো কিছুই পরোয়া করে না। তো এখানে দেখো একাধিক পদের মিলনের মাধ্যমে কিন্তু আমরা নতুন একটি পদ পেয়েছি, ঠিক আছে। এইটি হচ্ছে সমাস। তো 4 নম্বর পয়েন্টে বলতেছি সমাজ সৃষ্টির কারণ কি। সমাজ সৃষ্টির মূল কারণ হচ্ছে গিয়ে বাক্যে আমরা অনেকগুলো বড় বড় শব্দ ব্যবহার করলে একটা বাক্য অনেক বড় হয়ে যায়, তখন কথাগুলো বোঝাইতে অনেক কষ্ট হয় অনেককে, বা আমাদের অনেক কষ্ট করে কথা বলতে হয়, ঠিক আছে। তো একটা বাক্যে একাধিক শব্দকে যদি আমরা একটা শব্দে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সে বাক্যটাকে লম্বা না করে সংক্ষিপ্ত রেখেই বোঝানো সম্ভব অন্য কাউকে, ঠিক আছে। এবং তোমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে, তো অনেক সময় ওই একাধিক শব্দ মিলে যখন নতুন একটা শব্দ হয়, সেই শব্দটা শুনতে অনেক তোমার প্রাঞ্জল, মানে বেশ তোমার হচ্ছে গিয়ে শুনতে মানে সরস মনে হয় বা প্রাণবন্ত মনে হয়, ঠিক আছে। যেমন মনে করো যে যদি বলো যে আমি সিংহ চিহ্নিত আসনে বসে আছি, তার থেকে আমি সিংহাসনে বসে আছি, দেখবে যে আমি সিংহাসনে বসে আছি বলতে কিন্তু তোমার কষ্ট কম করতে হয় এবং শুনতেও কিন্তু ভাল লাগে, ঠিক আছে। তো এই যে সিংহ চিহ্নিত আসন মিলে সিংহাসন হইল, যার মাধ্যমে আমাদের হচ্ছে পরিশ্রমটা কম করতে হইলো, বাক্যের শব্দের ব্যবহারটা সংক্ষিপ্ত হয়ে গেল, আমরা নতুন শব্দ পাইলাম, একটা প্রাণবন্ত শব্দ পাইলাম, আমাদের ভাষাটা প্রাঞ্জল হইল, ঠিক আছে, বা শুনতে ভাল লাগলো। তোমার এই সব কিছু ঘটতেছে সমাসের কারণে। তার মানে সমাসে কি হয়, সমাসে নূতন অর্থবোধক পদ সৃষ্টি হয়। 6 নম্বর পয়েন্ট দেখো বললাম কি, দেখো তোমার এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। তো দেখতেই পারলা যে সিংহ চিহ্নিত আসন, যখন আমরা একত্র করে সিংহাসন করলাম, তখন কিন্তু আমরা একটা নতুন শব্দ পাচ্ছি, এবং সেই শব্দ কিন্তু আমরা চাইলে বাক্যে প্রয়োগও করতে পারছি, ঠিক আছে। এই শব্দ তৈরি আর প্রয়োগের একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে তোমার সমাস। সমাসের যে রীতিটা সেটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছে। তার মানে সংস্কৃত ব্যাকরণে সমাস নিয়ে প্রথম আলোচনা করা হয়েছিল, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলা ব্যাকরণে আমরা সমাস আলোচনাটা পেয়েছি। তবে একটা বিষয় হচ্ছে তোমার, এখন আমরা বাংলা ব্যাকরণে যে সমাস নিয়ে কাজ করি, সেখানে যে শুধু তৎসম বা সংস্কৃত শব্দের জন্য সমাস হবে তা না, এখন কিন্তু আমার বর্তমানে হচ্ছে গিয়ে খাঁটি বাংলা শব্দেও এর প্রয়োগটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সমাস আর সন্ধির পার্থক্য কি। তো সন্ধির সময় আমি বলেছিলাম সন্ধি মানে হচ্ছে মিলন, সমাসে বলতেছে মিলন, কিন্তু দুইটা মিলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তোমার সন্ধি হইতেছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাস তোমার হচ্ছে পদের সাথে পদের মিলন, ঠিক আছে। মানে সন্ধির ক্ষেত্রে তোমার দুইটা ধ্বনি যুক্ত হয়ে একটা নতুন ধ্বনি তৈরি হয়, আর তোমার হচ্ছে ইয়ার ক্ষেত্রে, এই সমাসের ক্ষেত্রে তোমার হচ্ছে একাধিক পদ মিলে একটি নতুন পদ তোমার উৎপন্ন হয়, ঠিক আছে। এরপর দেখো আমি একটা লাল কালিতে যে একটা জিনিস একটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে প্রতীতি, ঠিক আছে। এই প্রতিটি শব্দটি হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু এই প্রতিটি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই প্রতিটি মানে হইতেছে তোমার
সমাসে আমরা যে অংশগুলো নিয়ে আলোচনা করে থাকি সে সবগুলোকে একত্রে প্রতীতি বলে। মানে সমাস নিয়ে পড়তে গেলে আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করব সেই শব্দগুলোর যে সমষ্টি সেটাই হচ্ছে প্রতীতি। ঠিক আছে, সমাসে প্রতীতি বা জ্ঞান বা ধারণা রয়েছে মোটা দাগে 5টি। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কতে লেখো লিখেছি সমসমান পদ, খতে হচ্ছে পূর্বপদ, গত হচ্ছে পরপদ বা উত্তর পদ বা শেষ পদ, ঘত হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, উত হচ্ছে তোমার সমস্ত পদ বা সমাসযুক্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এই 5টি প্রতীতি। ঠিক আছে, পরীক্ষা যদি আসে যে বাংলা সমাসের প্রতীতি কয়টি, এর উত্তর হবে তোমার 5টি। তো এসএসসি পরীক্ষা আসার চান্স কম, বাট তোমার ভর্তি পরীক্ষা আসতে পারে। তো দেখো আমি এই প্রতীতিগুলোকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন মনে করে আমরা লিখলাম সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে খেয়াল করো তোমার এই একাধিক পদ মিলে কিন্তু আমার একটা নতুন পদ উৎপন্ন হয়েছে, অর্থাৎ একাধিক পদের মিলনে একটি নতুন পদ তৈরি হচ্ছে। এখানে খেয়াল করো এই সিংহ চিহ্নিত আসনের প্রতিটি পদকে, মানে যে পদগুলো মিলে তোমার হচ্ছে একটা আমার সমাস নিষ্পন্ন পদ তৈরি হচ্ছে, সেই প্রতিটি পদকে তোমার বলা হবে সমস্যমান পদ। ঠিক আছে, সিংহ একটা সমস্যমান পদ, চিহ্নিত একটা সমস্যমান পদ, আসন তোমার একটা সমস্যমান পদ। ঠিক আছে, এখন দেখো এই সমস্যমান পদগুলোর ভিতরে যে পদটা তোমার হচ্ছে শুরুতে থাকে বা পূর্বে থাকে বা আগে থাকে তাকে বলে পূর্বপদ। যে পদটি পরে থাকে তাকে তোমার বলা হয় পরপদ। এর আরেকটা নাম তোমার হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, পরপদ বলবে বা উত্তরপদ বলবে বা একে শেষ পদও বলা হয়। আর চিহ্নিত এটাকে তোমরা চাইলে মধ্যপদ বলতে পারো। এবার দেখো এই যে তোমার সমসমান পদগুলো সেগুলো সবগুলো মিলে কিন্তু একটা বাক্যাংশ হয়। সিংহ চিহ্নিত আসনটা কিন্তু একটা বাক্যাংশ, যে বাক্যাংশটাকে আমরা সংক্ষিপ্ত করে পরবর্তীতে একটা শব্দে বা একটা পদে নিয়ে আসতেছি। তো এই যে সংক্ষিপ্ত একটা বাক্যাংশকে আমরা সংক্ষিপ্ত করতেছি সমাসের ক্ষেত্রে, সেই বাক্যাংশটিকে বলা হয় ব্যাস বাক্য বা তোমার হচ্ছে বিগ্রহ বাক্য বা তোমার হচ্ছে সমাস বাক্য। তো একটা জিনিস আমরা না জেনে মুখস্থ করি, সেটা হচ্ছে গিয়ে এই সমাস বাক্যকে কেন ব্যাস বাক্য বলে আর এই সমাস বাক্যকে কেনই বা বিগ্রহ বাক্য বলে। ঠিক আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো যে ব্যাস তো তোমরা জানো যে বৃত্তের একটি অংশ হচ্ছে তোমার ব্যাস, বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যায় সে জ্যাকে আমরা ব্যাস বলি। আর এই নর্মালি বাংলা ভাষাতে ব্যাস বলতে তোমার বিস্তৃত কোনো এলাকাকে বোঝায়। ঠিক আছে, তার মানে ব্যাস বাক্য মানে হচ্ছে বিস্তৃত বাক্য। তাকিয়ে দেখো এই সিংহ চিহ্নিত আসনে যে সমাস বাক্যটি, মানে সমাস নিষ্পন্ন হওয়ার জন্য যে বাক্য সেটা আমরা সমাস বাক্য বলতেছি, সেই সমাস বাক্যটি কিন্তু বিস্তৃত, এই জন্য এটিকে ব্যাস বাক্য বলা যাবে বা বিস্তৃত বাক্য বলা যাবে। এবার আসো এটিকে বিগ্রহ বাক্য কেন বলে। আমি একটু আগে বলেছিলাম সমাস শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। এখন আবার দেখা যেতেছে সমাস বাক্যের নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তো ঘটনা হচ্ছে বিগ্রহ শব্দটি অনেকগুলো মিনিং। একটি মিনিং তোমার হচ্ছে গিয়ে যেটা আমরা আগে বলেছিলাম যে অন্য কারোর সাথে আমাদের সম্পর্ক যখন খারাপের দিকে যায় বা অন্য কারোর প্রতি যখন আমাদের বিরক্তবোধ আসে সেটাই বিগ্রহ। আর এখন বলবো তোমাদেরকে বিগ্রহের আরেকটি মানে হচ্ছে মূর্তি। ঠিক আছে, বা বিশেষ রূপ। হিন্দুরা যে পূজা করে সে এখানে যে মূর্তিগুলো থাকে সেগুলোকে বিগ্রহ বলা হয়। তো এখানে যে কাজটি করি আমরা সেটা হচ্ছে গিয়ে আমরা সমস্ত পদ যেটি আমাদের, আমি সামনে বলবো কোনটা সমস্ত পদ, সেই সমস্ত পদের যে মূল অর্থটা সেটাকে জানার জন্য বা সেটা বিশ্লেষণ করার জন্য তোমার একটা বাক্যের সহায়তা আমরা নেই, সেটাই হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, মানে যেমন সিংহাসন দ্বারা আমরা কি বুঝবো, আমরা বুঝবো সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে, সিংহ বলতে এখানে তো মূলত যারা হচ্ছে সাহসী তাদেরকে বোঝাচ্ছে। তার মানে সিংহাসন আছে এমন একটা আসন যেখানে সিংহের মতো সাহসী ব্যক্তিরা বসে। আর এই জিনিসটা আমরা বুঝতে পারলাম সিংহ চিহ্নিত আসন এই বাক্যটি দ্বারা। ঠিক আছে, তার মানে সমস্ত পদের যে মূল অর্থ সেটাকে বিশ্লেষণ করার জন্য আমাদের যে বিশেষ রূপ বা মূর্তির দরকার পড়ে সেটি হচ্ছে সমাস বাক্য বা অন্য কথায় বিগ্রহ বাক্য। ঠিক আছে, বিগ্রহ মানে একটা বিশেষ রূপ বা মূর্তি, যে বাক্যটি বা আমাদের বাক্যাংশটি একটা বিশেষ রূপ বা মূর্তি নেয় সমস্ত পদের বিশ্লেষণের জন্য। তাই এটি হচ্ছে বিগ্রহ বাক্য। আর সর্বশেষ যে প্রতীতি তোমার সেটা ছিল সমস্ত পদ। সমস্ত মানে হচ্ছে সব মিলায়া। তো আমার ব্যাস বাক্যের ভিতরে যে সমসমান পদগুলো ছিল সেই সবগুলো সমসমান পদ যখন সমাস নিষ্পন্ন হয় তখন একটি পদে পরিণত হয়।
সেই একটি পদই তোমার হচ্ছে সমস্ত পদ। যেমন এখানে সিংহাসন শব্দটি হচ্ছে তোমার সমস্ত পদ। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে সমাস নিষ্পন্ন পদও বলতে পারো। এবার আসা একটি টপিক আমরা লিখেছি, সেটা হচ্ছে পূর্বপদের পরনিপাত। ঠিক আছে, মানে পূর্বপদটা পরে যাবে, নিপাত মানে হচ্ছে পরবর্তীতে পাতিত হওয়া। ঠিক আছে, পরনিপাত মানে পরবর্তীতে পাতিত হওয়া, নিপাত মানে পাতিত হওয়া, পরনিপাত মানে পরবর্তীতে পাতিত হওয়া বা পরে চলে যাওয়া। তো দেখো আমি লিখেছি যে যখন সমস্ত পদে পূর্বপদ ও পরপদের জায়গা বিনিময়ের ফলে পূর্বপদটি পরে বসে, তখন তাকে পূর্বপদের পরনিপাত বলে। অর্থাৎ তোমার সমসমান পদগুলোর মধ্যে যেটি পূর্বপদ সেটি দেখা যাবে সমস্ত পদের ক্ষেত্রে পরে চলে গিয়েছে, এবং সমসমান পদের ক্ষেত্রে যেটি ছিল পরপদ সেটি আগে চলে এসেছে। এরকম হলে সেটাকে আমরা বলে থাকি পূর্বপদের পরনিপাত। যেমন মনে করো পথের রাজা। ঠিক আছে, পথের রাজা হয়ে গেল রাজপথ। এখানে দেখো পথের রাজা হচ্ছে ব্যাস বাক্য, তো রাজা তোমার হচ্ছে পরপদ, পথ তোমার হচ্ছে কিন্তু পূর্বপদ। সমস্ত পদের ক্ষেত্রে দেখো এই পূর্বপদটি কিন্তু পরে চলে গিয়েছে, তাই আমরা এখানে বলবো এখানে পূর্বপদের পরনিপাত হয়েছে। এরপর দেখেন একটা মজার জিনিস লিখেছি, সেটা হচ্ছে সমাসের আরেক নাম হচ্ছে সুনিপুণ গৃহিণী। তো সমাসের এই সুন্দর নামটা তোমার দিয়েছেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো উনি বলতে চেয়েছেন যে গৃহিণী যেভাবে তোমার হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে রান্না বান্না করে, তোমার হচ্ছে গিয়ে অনেক কাজের মাধ্যমে পুরো পরিবারকে একত্র করে রাখতে চায়, তো সেই একই প্রক্রিয়ায় তোমার হচ্ছে এই সমাসেও তোমার একাধিক পদগুলোকে একত্র করে একটা পদে রাখার চেষ্টা করা হয়। ঠিক আছে, একটা মিলনের চেষ্টা করে, তাই উনি এটাকে সুনিপুণ গৃহিণী বলছেন। তো আমি দেখো বিশেষ দ্রষ্টব্য লিখেছি। আচ্ছা, তুমি একটু খেয়াল করছো নিশ্চয়ই, আমি একটু কথা বলার সময় এই একত্রিত বলতে গিয়ে বলিনি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যে একত্রিত শব্দটি একটি ভুল শব্দ, শব্দটি হবে তোমার হচ্ছে একত্র। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। দেখো বিশেষ দ্রষ্টব্য আমি লিখেছি যে সমস্ত পদ সর্বদা একটি শব্দ হয়, এটিকে কখনো ভেঙে আলাদা করে লেখা যায় না, তবে প্রয়োজন বোধে পূর্বপদ ও পরপদের সঙ্গে হাইফেন ব্যবহার করা যায়। ঠিক আছে, সমস্ত পদ হবে একটা পদ, কখনো দুইটা আলাদা পদে লেখা যাবে না, আর তবে দুটি আলাদা পদ লিখলে সেক্ষেত্রে মাঝে তোমার অবশ্যই হাইফেন ব্যবহার করতে হবে। ঠিক আছে, অন্য কোনো যৌথ চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না।